ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বজুড়ে আবারও উত্তেজনা। ইরান যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর বড় ক্ষয়ক্ষতির স্বীকারোক্তি। সৌদি জুড়ে ধেয়ে আসছে ঝড় বন্যা, বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ। ট্রাম্পের মধ্যস্থতায় ৩ সপ্তাহের জন্য থামছে লেবানন সীমান্ত সংঘাত। বিরোধ মিটিয়ে আধুনিক যুদ্ধবিমান নিয়ে ফ্রান্স জার্মানির বড় ঘোষণা। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘদিন ধরে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ নিয়ে সারা বিশ্বে চলছে তোলপাড়। ট্রাম্প যখন দাবি করছেন ইরান তাদের মজুদ হস্তান্তর করতে রাজি হয়েছে, ঠিক তখনই তেহরান সেই দাবি নাকচ করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ইরানের কাছে থাকা এই ইউরেনিয়াম দিয়ে কি সত্যি পারমাণবিক বোমা বানানো সম্ভব? আর এই সমৃদ্ধকরণের মাত্রাই বা কেন এতটা গুরুত্বপূর্ণ? ইরানের পারমাণবিক সক্ষমতার গভীর বিশ্লেষণ নিয়ে বিস্তারিত রোমাঞ্চ তালুকদারের প্রতিবেদনে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বজুড়ে আবারও উত্তেজনা শুরু হয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু দাবির পর প্রশ্ন উঠেছে, ইরান কি আসলেই পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে? যদিও ইরান বরাবরই দাবি করে আসছে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং কেবল বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার জন্য। প্রাকৃতিকভাবে পাওয়া ইউরেনিয়াম সরাসরি বোমায় ব্যবহার করা যায় না, একে সমৃদ্ধ করতে হয়। সহজ কথায়, ইউরেনিয়ামের ভেতর থাকা ইউ-235 নামক শক্তিশালী কণাগুলোর পরিমাণ বাড়ানোই হলো সমৃদ্ধকরণ। সাধারণ বিদ্যুৎ কেন্দ্রের জন্য মাত্র 3 থেকে 5% সমৃদ্ধ ইউরেনিয়াম লাগে, কিন্তু পারমাণবিক বোমা বানাতে লাগে প্রায় 90% সমৃদ্ধ ইউরেনিয়াম। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য মতে ইরানের কাছে বর্তমানে কয়েক হাজার কেজি ইউরেনিয়াম মজুদ আছে। এর মধ্যে সবচেয়ে উদ্বেগের কারণ হলো তাদের কাছে থাকা প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম। বিশেষজ্ঞরা বলছেন 60% থেকে 90% পৌঁছানো কারিগরিভাবে খুব সহজ এবং অল্প সময়ের ব্যাপার। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর মতে ইরানের হাতে যে মজুদ আছে তা দিয়ে চাইলে অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। শুধু সমৃদ্ধ ইউরেনিয়াম থাকলেই বোমা হয়ে যায় না, এর জন্য দরকার বিশেষ ওয়্যারহেড ডিজাইন এবং নিখুঁতভাবে বোমা নিক্ষেপ করার প্রযুক্তি। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরান সম্ভবত 1 সপ্তাহের মধ্যেই বোমার জন্য প্রয়োজনীয় জ্বালানি তৈরি করতে পারবে, কিন্তু তারা আসলেই বোমা বানাচ্ছে কিনা তার অকাট্য কোনো প্রমাণ এখনো মেলেনি। তবে 2003 সাল পর্যন্ত ইরানের এ ধরনের কিছু গোপন সক্ষমতা ছিল বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। 2015 সালের পারমাণবিক চুক্তিতে ইরানের ওপর অনেক বিধিনিষেধ ছিল, যা এখন অনেকটাই অকার্যকর। ইরান তাদের উচ্চমাত্রার ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি নয় এবং তারা এটি লঘু বা পাতলা করে ফেলার প্রস্তাব দিচ্ছে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মনে করে ইরান কৌশলে পারমাণবিক সক্ষমতা অর্জন করে ফেলছে। সব মিলিয়ে ইরান কারিগরিভাবে পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। এখন তারা রাজনৈতিকভাবে সেই পথে হাঁটবে কিনা সেটাই দেখার বিষয়। তবে মধ্যপ্রাচ্যের এই অস্থির সময়ে ইরানের এই বিশাল ইউরেনিয়াম মজুদ বিশ্ব রাজনীতির জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রোমাঞ্চ তালুকদার, এশিয়া পোস্ট। ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে নিজেদের ক্ষয়ক্ষতির বিষয়টি অনেকটা আড়ালে রেখেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। তবে এবার আর লুকোছাপা নয়, প্রথমবারের মতো প্রকাশ্যে নিজেদের সেনাদের হতাহতের বড় একটি হিসাব দিল দেশটি। যুদ্ধবিরতি চললেও গত কয়েকদিনে বিপুল সংখ্যক সেনা আহতের এই খবরের পেছনে অন্য কোনো ইঙ্গিত আছে কি? এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো নিজেদের সেনাদের ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক হিসাব দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। প্রকাশিত তথ্য অনুযায়ী গত 3 দিনে আরও 45 জন সেনা সহ মোট 735 জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এর মধ্যে 144 জনের অবস্থা বেশ আশঙ্কাজনক এবং 149 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সবচেয়ে বড় বিষয় হলো ইরান ও লেবানন সীমান্তে যুদ্ধবিরতি চললেও এই বিপুল সংখ্যক সেনা হতাহতের কোনো সঠিক কারণ ব্যাখ্যা করেনি ইসরায়েল। গত 2 মার্চ থেকে লেবাননে চালানো হামলায় প্রায় 2500 মানুষ নিহত হয়। ইসরায়েলি বাহিনী নিজেদের এই ক্ষয়ক্ষতির তথ্য
প্রকাশকে বিশ্লেষকরা বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণার মধ্যেই নিজেদের এই করুণ চিত্র সামনে আনলো ইসরায়েল। মূলত আন্তর্জাতিক চাপ এবং ভেতরের পরিস্থিতির কারণেই ইসরায়েল এখন ক্ষয়ক্ষতির তথ্য লুকাতে পারছে না বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরব জুড়ে মাঝারি থেকে ভারী বজ্রঝড় ও শিলাবৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও তীব্র বালু ঝড়ের সতর্কবার্তা জারি করেছে ন্যাশনাল সেন্টার ফর মেটেরিওলজি। সংস্থাটি জানিয়েছে পূর্বাঞ্চল রিয়াদ সহ একাধিক অঞ্চলে বন্যার ঝুঁকি বেড়েছে এবং শুষ্ক উপত্যকাগুলোতেও হঠাৎ স্রোত সৃষ্টি হতে পারে। পরিস্থিতি মোকাবেলায় জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স জনসাধারণকে ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সৌদি আরবের অধিকাংশ অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রঝড় ও শিলাবৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও তীব্র বালুঝড়ের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। এমনকি বন্যা এতটাই ভয়াবহ হতে পারে যে এর ফলে ওয়াদি বা শুষ্ক উপত্যকাগুলোতেও তীব্র স্রোত দেখা দিতে পারে বলে জানিয়েছে সৌদির ন্যাশনাল সেন্টার ফর মেটেরিওলজি NCM। সংস্থাটি শুক্রবার এক সতর্কীকরণ বার্তায় জানায়, বৈরী আবহাওয়ার কারণে দেশটির পূর্বাঞ্চল, উত্তর সীমান্ত অঞ্চল, আল জৌফ, হাইল, আল কাসিম এবং রিয়াদে ব্যাপক বিরূপ প্রভাব ফেলতে পারে। এছাড়া মক্কা, মদিনা, আল বাহা, আসির এবং জাজান সহ পশ্চিম ও দক্ষিণাঞ্চলের উচ্চভূমিতেও বন্যার সতর্কীকরণ বার্তা জারি করেছে সৌদি আবহাওয়া বিভাগ। এ কারণে দেশটির জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জনসাধারণকে পাহাড়ি উপত্যকা এবং বন্যাপ্রবণ এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাসিন্দাদেরকে আবহাওয়ার অফিসিয়াল অ্যাপস থেকে নিরাপত্তার নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে সৌদি আরবে বসন্তকালে আবহাওয়ার এমন বৈরী আচরণ একেবারেই অস্বাভাবিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরিসংখ্যান বলছে কিছু প্রদেশে বৃষ্টিপাতের পরিমাণ 160% বেশি বেড়েছে। এমন পরিস্থিতি বসন্তকালের আবহাওয়ার ধরনটাই পাল্টে দিয়েছে। NCM কর্তৃপক্ষ বলছে, বর্তমান বৃষ্টির ধারা গত 20 এপ্রিল থেকে শুরু হয়েছে। এর ফলে নিম্নাঞ্চলের জনবসতিগুলো বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। এছাড়া রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে তীব্র বায়ু প্রবাহের কারণে ধূলিঝড়ে যাচ্ছে এসব এলাকা। মহসিন কবির, এশিয়া পোস্ট। মধ্যপ্রাচ্যের অশান্ত রাজনীতিতে বইছে স্বস্তির হাওয়া। চিরপ্রতিদ্বন্দ্বী ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও 3 সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে 2 দেশের প্রতিনিধিদের সাথে এক রুদ্ধদ্বার বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ওয়াশিংটনের হোয়াইট হাউসের ওভাল অফিসে এক হাই প্রোফাইল বৈঠকের পর ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও 3 সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের সংঘাত ভুলে দেশ দুটির কর্মকর্তারা সরাসরি আলোচনায় বসায় বিষয়টিকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, 2 দেশের প্রতিনিধিরা একে অপরের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল ও লেবাননের মানুষ আসলে একে অপরকে পছন্দ করে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে লেবাননের প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী সশরীরে ওয়াশিংটন সফরে আসতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পদক্ষেপের প্রশংসা করেছেন। রুবিও উল্লেখ করেন, 2 দেশই হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বাড়তি 3 সপ্তাহ সময় মূলত একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর পথ তৈরি করবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই শান্তি প্রক্রিয়া গুরুত্বপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্যে অস্থিরতা কমলে জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা আসার সম্ভাবনা থাকে। তবে এই বিরতি শেষ পর্যন্ত স্থায়ী শান্তিতে রূপ নেয় কিনা সেটি এখন দেখার বিষয়। ইউরোপের সামরিক আকাশে কি তবে বন্ধুত্বের নতুন সূর্য দেখা যাচ্ছে? অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি নিয়ে ফ্রান্স আর জার্মানির দীর্ঘদিনের যে টানাপোড়েন তা কি অবশেষে মিটতে চলেছে? ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্জের সাম্প্রতিক বৈঠক কিন্তু তেমন ইঙ্গিত দিচ্ছে। 2 দেশের এই নতুন সমীকরণ নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
ইউরোপের দুই শক্তিশালী দেশ ফ্রান্স ও জার্মানি পরবর্তী প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান FCAAS তৈরি নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছিল। তবে সেই বরফ এবার গলতে শুরু করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সাথে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত শুক্রবার এক বৈঠকে তারা কেবল যুদ্ধ বিমান নয় বরং দুই দেশের প্রতিরক্ষা খাতের সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাক্রো জানান দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দ্রুত একটি কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে বিশ্ব রাজনীতির যে অস্থির অবস্থা তাতে ইউরোপের নিজের পায়ে দাঁড়ানো এবং সামরিক স্বাধীনতা অর্জন করা জরুরি বলে তিনি মনে করেন। এছাড়া লেবানন সংকট ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও ম্যাক্রো তার পরিকল্পনার কথা জানান। মূলত রাশিয়ার হুমকি এবং বৈশ্বিক অর্থনীতির অস্থিতিশীলতা মোকাবেলায় এই দুই দেশের ঐক্য এখন সময়ের দাবি। বিশ্লেষকরা মনে করছেন এই আলোচনার ফলে ঝুলে থাকা কয়েক বিলিয়ন ইউরোর প্রতিরক্ষা প্রকল্পগুলো আবারও গতি পাবে।